ছি, রায়হান ছি, তুই এতটা খারাপ! আমি তা আগে ভাবতে পারিনি যে নিজের ভাইয়ের মতো বন্ধুকে বুকে গুলি করতে পারে। তার মতো খারাপ ছেলে হয়তো পৃথিবীতে আর নেই। আমি জামরুলকে গুলি করিনি। আমার কথা শোনার পর সোনালিকা আমাকে আরো দুইটা ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, চুপ কর মিথ্যেবাদী, আমি নিজের চোখে দেখেছি। মিথ্যাবাদী কথাটা শোনার পর আমার মাথায় প্রচন্ড রাগ উঠে গেল। তাই আমি ঠাস করে একটা থাপ্পড় সোনালিকার গালে বসিয়ে দিলাম, যার ফলে সোনালিকা মাটিতে পড়ে গেল। ঢিলেঢালা পোশাক পরা, কাঁধে ঝুলন্ত একটা ব্যাগ, চোখে বড় চশমা, মাথায় চুপ চুপ করে তেল দেওয়া, মনে হচ্ছে যেন তালের ড্রাম থেকে উঠে এসেছি আমি। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, এতক্ষণ আমার কথাই বলছিলাম আমি। ঢিলেঢালা পোশাক এবং কাঁধে একটা ঝুলন্ত ব্যাগ নিয়ে ভার্সিটির ভিতরে ঢুকছি। আমার নাম রায়হানুল ইসলাম, বাবা আমার একমাত্র সন্তান, বাড়ির আছে। আপাতত পরিচয়টা একটু গিয়ে থাক, বাকিটা না হয় পরবর্তীতে জানিয়ে দেবো। আমি নিচের দিকে তাকিয়ে হাঁটতেছি। হঠাৎ করে মনে হলো কেউ একজন আমাকে ল্যাং মেরেছে। ল্যাং খেয়ে আমি মাটিতে পড়ে গেলাম। আমি উপরের দিকে তাকিয়ে দেখি কয়েকটা মেয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি বুঝতে পারলাম মেয়েগুলো আমাকে ল্যাং মেরেছে। আমি উঠে তাদের সামনে গিয়ে বললাম, আপু সরি, আসলে দেখতে পাইনি। তখন মেয়েগুলো থেকে একজন আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। আমার মাথায় তখন প্রচন্ড রাগ হয়ে গেল। আমি মেয়েটিকে মারার জন্য যে হাত বাড়ালাম, তখনই একটা কথা মনে পড়লো, তাই তাকে কিছু করলাম না। তখন মেয়েটা আমাকে বলল, কোত্থেকে যে আসে এইসব ফালতু পোলাপান, মোটটাই নষ্ট করে দিল। তখন পাশে থাকা আরেকটা মেয়ে বলল, সোনালিকা, তুই একদম ঠিকই বলেছিস। আর তোর কাকাও কেমন, থার্ড ক্লাসদের অ্যাডমিশন দেয় এই ভার্সিটিতে। ঠিকই বলেছিস রেকেয়া, চাচুর মনে হয় মাথাটা গেছে। এইসব ফালতু ছেলেদের কলেজে অ্যাডমিশন দেয়, আজে বাজে ছেলে। এই ছেলে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে, তোর কাছ থেকে বিশ্রীর গন্ধ বের হচ্ছে। ঠিকই বলেছিস। আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে সোজা চলে গেলাম ক্লাসে। সেখানে গিয়ে একদম পেছনের দিকটায় গিয়ে বসলাম এবং একটা বই বের করে পড়তে লাগলাম। একটু পরে ক্লাসে ছেলে মেয়েগুলো আসছে। আমি এখনকার কাউকে চিনি না, আর কেউ আমাকে চেনে না। এমনকি কেউ আমার সাথে এসে কথাও বলছে না। আমি ছেলে মেয়েদের এমন কাহিনী দেখে একটু হাসলাম। আমি বই পড়ে যাচ্ছি, হঠাৎ করে বেল বাজিয়ে দিল এবং ক্লাসের স্যার আসার সময় হলো। তখন দেখলাম সোনালিকা ও কে আসছে, সাথে তাদের বান্ধবীরাও আসছে। ভিতরে ঢুকে আমাকে দেখে হয়তো তারা খুব অবাক হলো। অবাক হলো হোক, না হলেও না হোক, তাতে আমার কি? আমার পড়া আমি পড়ি, ওদের দিকে তাকিয়ে আমার কোনো লাভ নেই। কিছুক্ষণ পর ক্লাসে স্যার প্রবেশ করলো এবং বলতে লাগলো, গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজ থেকে তোমাদের নতুন ক্লাস টিচার। যদি তোমরা অনার্স সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে এসে তাই। গুড মর্নিং স্যার। আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর হ্যাঁ, তোমরা হয়তো রাহানকে চিনে থাকবে। না স্যার, ওর সাথে এখন আমরা কেউ পরিচিত হয় নাই। এটা কি কোনো কথা? তোমাদের মাঝে একজন নতুন স্টুডেন্ট আসলো আর তোমরা তার খোঁজ খবর নিলে না। আচ্ছা, সমস্যা নেই, আমি পরিচয় করিয়ে দিচ্ছি তোমাদের সাথে। এরপর স্যার আমাকে সামনে ডাকলেন। আমি সামনে যাওয়ার পর স্যার আমাকে আমার পরিচয় দিতে বললেন। আমি সবাইকে আমার পরিচয় দিতে লাগলাম। আমি রায়হানুল ইসলাম, আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়তাম। ওখান থেকে ট্রান্সফার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আশা করি এর থেকে বেশি কিছু বলা লাগবে না। সবাই পরিচিত হয়েছে তো? আসবো, ক্লাসে সবার সাথে কথা বলবে, পরিচিত হবে, ওকে? আচ্ছা স্যার। তো এখন গিয়ে তুমি তোমার সিটে বসো। এরপর আমি এসে আমার সিটে বসলাম। স্যার ক্লাস করছে, আমি মনোযোগ দিয়ে ক্লাস করছি। ক্লাস শেষ হওয়ার পর একটা ছেলে এসে আমাকে বলতে লাগলো, হাই, আমি জামিনুর, তোমার বন্ধু হতে চাই। জামিনুরের কথা শুনে আমি বেশ অবাক হলাম, কারণ বাড়িতে আসার পর এখনো কেউ আমার সাথে ভালো করে কথাও বলেনি, আর এখানে সরাসরি আমাকে বন্ধু হওয়ার প্রস্তাব দিচ্ছে। কি হলো, আমাকে কি বন্ধু বানানো যায় না? আমি তা বলিনি, আসলে আমার মতো একটা খ্যাত টাইপের ছেলের সাথে আপনি বন্ধুত্ব করতে চাচ্ছেন? বন্ধুদের মাঝে কোনো ধনী গরিব, স্মার্ট আনস্মার্ট দেখে বিবেচনা করা যায় না। তুমি আমার বন্ধু হবে, হবে কি না সেটা বলো। আচ্ছা যাও, বন্ধু হলাম আমরা আজ থেকে বন্ধু। আচ্ছা বন্ধু, তাহলে তোমার বাবা মা কি করে? বাবা মা রাজশাহীতে থাকে। তোর বাবা কি করে রে? সেটা অন্য সময় জানতে পারবি। এখন বললে কি হবে? আমার বিষয় বাদ দে, এখন তোর বিষয়ে বল, তোর বাবা মা কি করে? বাবা হলে এখনকার একজন বিজনেসম্যান আর মা হলো গৃহিণী। আমাদের বাংলাদেশ এবং বাইরেও একটা ফ্যাক্টরি আছে। তাহলে তো তোরা খুব বড় লোক। মোটামুটি। তো চল বাসার দিকে যাই। তুই যা, আমার কিছু কাজ আছে। আচ্ছা তাহলে কালকে দেখা হবে। ওকে বাই।
এই বলে আমি ভার্সিটি থেকে বের হয়ে চলে গেলাম বাসা থেকে। আমি আবার নিচের দিকে তাকিয়ে গেট দিয়ে বাইরে হতে যাব, ঠিক তখন দেখি সোনালিকা আমাকে ইচ্ছে করে ধাক্কা দিতে যাচ্ছিল। আমি সরে গেছি আর সোনালিকা সোজা গিয়ে মাটির উপরে পড়লো। এটা দেখে সোনালিকার বান্ধবীরা হাসতেছিল। সে আমাকে আবার ঠাস ঠাস করে 3টা থাপ্পড় মারলো আর বলতে লাগলো, এই ফাজিল পোলা, তোর সাহস কি করে হয় আমাকে ফেলে দেওয়ার? আপু আমি কই আপনাকে ফেলে দিলাম, আপনি তো উল্টো আমাকে ধাক্কা মারতে গিয়েছিলেন, তখন আমি সরে গিয়েছি, যার কারণে আপনি পড়ে গেছেন। এখানে তো আমার কোনো দোষ দেখছি না। দেখেছি সোনালিকা, তোর মুখের উপর কথা বলে, আবার তোর নামে অভিযোগ দিচ্ছে। কত বড় খারাপ একটা ছেলে। ওই, তুই আমাকে মিথ্যে অভিযোগ দিচ্ছিস কেন? আমি কখন তোকে ধাক্কা দিতে গেলাম? তুই তো আমাকে ধাক্কা মেরে ফেলে দিলি। এই মাইয়া কয় কি, এখন উল্টো আমার উপরে অভিযোগ দিচ্ছে। হায় হায়, এ কেমন মাইয়ের পাল্লায় পড়লাম। তখন পাশ দিয়ে একটা ছেলে যাচ্ছিল, একটু বকাটে টাইপের। ছেলেটা এসে সোনালিকাকে বলল, সোনালিকা, কি হয়েছে? দেখো না, এই ছেলেটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আপনি ওকে ধাক্কা দিচ্ছেন কেন? মেয়েদের সাথে ডলাডলি করতে খুব ভালো লাগে আপনার, তাই না? দেখুন ভাই, আপনাদের হয়তো কিছু ভুল হচ্ছে। আমি ওনাকে ধাক্কা দিইনি, উনি আমাকে ধাক্কা দিতে যাচ্ছিল, আমি সরে গেছি এবং উনি পড়ে গিয়েছে। এখানে তো আমার কোনো দোষ নেই। তুই কি বলতে চাচ্ছিস? সোনালিকা মিথ্যা কথা বলেছে? কি? আমাকে মিথ্যেবাদী বানাইছে? দাঁড়া, এখনই বাবাকে ফোন করে তোর 12টা বাজাচ্ছি। সোনালিকা, আঙ্কেলকে ডাকার দরকার নেই, আমি ওকে দেখে নিচ্ছি। ওকে, বাবাকে ফোন করলাম না। তোরা কি করবে তাড়াতাড়ি কর। আমাকে মিথ্যেবাদী বলেছে। ওর সাহসটা কত বড়! দেখুন ভাই, আমি এখানে ঝামেলা করতে চাচ্ছি না, তো আপনারা আপনার কাজ করুন আর আমাকে এখন যেতে দিন। তুই কি আমাকে চিনিস যে আমার সাথে ঝামেলা করবি? আমি কে তুই সেটা জানিস? ভাই আপনি কে সেটা আমি কি করে জানবো? আমার ঝামেলা করতে মন চাচ্ছে না। তখন জামিনুর আসলো আর ছেলেটিকে বলতে লাগলো, রকি ভাই, কি হয়েছে ভাই? এই কুত্তার বাচ্চা, আমার জানটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস। আজকে আমি ওকে এখানেই খুন করব। ভাই সরি ভাই, ও হয়ে আপনার কাছে মাপ চাচ্ছি ভাই। ও ভার্সিটিতে নতুন তো, তাই হয়তো বুঝতে পারেনি। নতুন হয়েছে তো কি হয়েছে, ও আমার জান। তার গায়ে হাত দেওয়ার সাহসটা কি করে হলো? আজ ওর হাতটা আমি... ওই রায়হান, তুই গিয়ে ভাইয়ের কাছে মাপ চেয়ে নে। আমি ওদের কথা শুনে তো আমার মাথা পুরো গরম হয়ে গেছে, কিন্তু আমার আসল পরিচয় এখানে এত তাড়াতাড়ি দেওয়া যাবে না, তাই নীরবে সব সহ্য করে নিলাম। রাগে কটমট করতে করতে রকিকে বললাম, সরি ভাই, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমার কাছে মাপ চাইলে হবে না, যা গিয়ে সোনালি তার কাছে মাপ চা, আর পা ধরে মাপ চাবি। এরপর আমি সোনালিকার কাছে গিয়ে বললাম, আপু প্লিজ আমাকে মাফ করে দেন, আমি দেখতে পাইনি। রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে, চোখ মুখ ফুলে লাল হয়ে গেল, মনে হচ্ছে যেন এখনই চোখে থেকে আগুন বের হবে। হয়েছে হয়েছে, যা, আর মাপ চাইতে লাগবে না। এরপর আমি আর জামিনুর ওখান থেকে চলে আসলাম। কি দরকার ছিল তার সাথে ঝামেলা করার? আমি তাদের সাথে ঝামেলা করিনি, ওরাই না উল্টো আমার সাথে এসে ঝামেলা করতেছিল। আগে ভেবেছিলাম সোনালিকা আর রকি কে? সোনালিকা হলো থানার ওসি এর মেয়ে এবং প্রিন্সিপালের একমাত্র ভাতিজি। কোথায় এই কলেজের সব সময় পাওয়ার দেখে চলে। ও আচ্ছা, রকিটা কে? তুই কি কখনো গ্যাংস্টার জোকার কিং এর নাম শুনছস? না শুনিনি তো, কেন? ও হলো গ্যাংস্টার জোকার কিং এর লিডার, তার ডান হাত। খুন খারাপি করতে করতে তারা অভ্যস্ত। আর সেকেন্ডে কত হচ্ছে, ও হলো গিয়ে সোনালিকাকে ভালোবাসে। আচ্ছা, আর কেয়া? কেয়া মেয়েটার আগে ভালো ছিল, পরে সোনালিকাদের সাথে থাকতে থাকতে খারাপ হয়ে গেছে। কথায় আছে না, সঙ্গ দোষে লোহা সং বাসে, ঠিক তেমনই। আর কেমন একটু অহংকারী টাইপের, কিন্তু দেখতে মাশাল্লাহ। দোস্ত, ডাল মে কুছ কালা হে। তুই আমার দোস্ত, তাই তোকে বলছি আমি কেয়াকে ভালোবাসি। এই জন্যই তো বলি সবার নামে এত খারাপ খারাপ কমেন্ট, আর তার নামে বলতে লজ্জা পাচ্ছ কেন? আরে না, তেমন কিছু না, চলো যাই। একটু কাজ আছে, কাজটা সেরেই আমি চলে যাবো নে। আচ্ছা তুই থাক, তাহলে আমি যাই। ওকে যা। এরপর আমি আমার কাজ সেরে চলে গেলাম বাসায়। বাসায় গিয়ে দিলাম আরামের ঘুম। পরদিন সকালে ভার্সিটিতে গিয়ে দেখি সবাই হই হুল্লোড় করছে। তখনই ফিতুর চেহারা নিয়ে জামিনুর আমার কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, শুনছিস কিছু? কি শুনমু? কাল রাতে নাকি রকি খুন হয়েছে। কে বা কারা জানি তাকে খুন করে তার একটা হাত কেটে ফেলে দিয়েছে। কি বলিস? কিন্তু এসব... আমি ঠিকই বলছি, কিছুক্ষণ আগে পুলিশ এসে লাশটি নিয়ে
গেছে চলে গেছে মনে হয় ময়না তদন্ত করার জন্য। সে নাকি গ্যাংস্টার জোকার কিং এর লিডারের ডান হাত, তাহলে তার মৃত্যু কিভাবে হবে? ওনা অন্যদের মেরে ফেলে? জানি না রে, তবে এখন অনেকেই খুব খুশিতে আছে কারণ ও মারা গেছে দেখে। ও আচ্ছা, ভালো। আজ ভার্সিটিতে কোনো ক্লাস হয়নি, সোনালিকায় কেউ আজ দেখেনি ভার্সিটিতে। আচ্ছা, সোনালিকায় কি ওকে ভালোবাসতো, সেই জন্য কি আজ ভার্সিটিতে আসেনি, নাকি অন্য কোনো কারণ আছে? যাকে, ওর কারণ ওর কাছে থাকুক। আমি বরং একটু গিয়ে প্রিন্সিপালের সাথে দেখা করে আসি। আমি প্রিন্সিপাল স্যার রুমের সামনে দাঁড়িয়ে স্যারকে সালাম দিয়ে বললাম, স্যার আসতে পারি? হুম, আসো। স্যার কাল যে বলেছিলাম। ও, মনে পড়েছে, দিচ্ছি, দাঁড়াও। এবার স্যার আমার কাছে একটা ফাইল এনে দিল এবং বলতে লাগলো, এখানে সব তথ্য পেয়ে যাবে। ধন্যবাদ স্যার। আর স্যার, আমার আসল পরিচয়টা যেন কেউ জানতে না পারে, সেদিকে লক্ষ্য রাখেন। ওকে বাবা। স্যার আমি তাহলে আজ উঠি, পরে দেখা হবে আরেকদিন। আচ্ছা বাবা। এটা বলে আমি স্যারের রুম থেকে চলে আসলাম, আর আস্তে আস্তে দেখলাম কপাল দিয়ে চিকন ঘাম বের হচ্ছিল। আমি সেদিকে লক্ষ্য না করে ভার্সিটি থেকে বের হয়ে গেলাম। পরদিন সকালে আবার যথা নিয়মে সেই একই স্টাইলে ভার্সিটিতে গেলাম। সেখানে এখনো বেশ চর্চা চলছে রোগীর মৃত্যু নিয়ে। আমার সেদিকে কোনো লক্ষ্য নেই। আমি ভার্সিটির ঠিক পাশে একটা পুকুর আছে, সেখানে একটা গাছের নিচে বসে আছি। তখন আমি খেয়াল করলাম সোনালিকা আছে ঠিক সামনে। আমি একবার সামনে দিয়েই তাকে, আবার নিচে নিজের পড়ার দিকে মন দিলাম। তখন সোনালিকা আমাকে বলতে শুরু করলো। তুই কে রে, আসল পরিচয় কি? সোনালিকার কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম, আর মনে মনে বলতে লাগলাম, সোনালিকা কি আমার আসল পরিচয় জেনে গিয়েছে? সে কি জেনে গিয়েছে? না না, সে জানবে কি করে, সে জানে না। কি রে, তুই চুপ কেন? তোর আসল পরিচয় দে। আমি তো রায়হান, আমার বাড়ির আছে। কেন আপু? আর ওই দিনই তো বললাম আমার পরিচয়। ও আচ্ছা, আমি ভুল ভেবেছিলাম। কি ভেবেছিলেন আপনি আপু? আমি ভেবেছিলাম হলো গিয়ে, তাতে তোর কি? তোর কাজ তুই কর। আমি হাবলাকান্তর মতো একটা হাসি দিয়ে বললাম, ওকে আপু, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। সোনালিকা আর কিছু না বলে চলে গেল। হঠাৎ করে তাকে দেখলাম ভার্সিটির গেট দিয়ে এক এক করে সর্বমোট 17টা গাড়ি ঢুকলো। সবগুলো গাড়ি ছিল কি রঙের এবং একই মডেলের, এক কালারের। এতগুলো গাড়ি হয়তো আর কখনো ভার্সিটিতে ঢোকেনি, তাই সকলে অবাক হয়ে গাড়িগুলোর দিকে তাকিয়েছিল। হঠাৎ করে গাড়িগুলো একসাথে খুলে গেল এবং প্রত্যেকটি গাড়ি থেকে 4জন করে লোক বেরিয়ে আসলো। কিছুক্ষণ পর ভার্সিটিতে আরেকটা গাড়ি ঢুকলো, এটা ছিল সাদা রঙের। তখন একজন কোট পরিহিত লোক গিয়ে সাদা গাড়িটার দরজা খুলে দিল এবং একজন লোক বেরিয়ে আসলো। লোকটিকে দেখে পুরো ভার্সিটিতে সবাই নিস্তব্ধ হয়ে গেল। কেউ কোনো কথা বলছে না, সবার চেহারায় ভয়ের ছাপ। হয়তো ভার্সিটির সবাই ভয় পেয়ে গেল। আমি ওকে দেখে মুসকে মুসকে হাসি, আর মনে মনে বলছি, গ্যাংস্টার জোকার কিং এর লিডার তাহলে বেরিয়ে আসলো, আজ তোর মরণে নিশ্চিত। পাশে জামিন ছিল, আমাকে দেখে বলল, কিরে রায়ান, তুই কি পাগল হলি নাকি? এভাবে হাঁটছিস কেন? না এমনি। ও আচ্ছা, তো এখানে একটু থাক, আমি আসছি। এ বলে আমি একটা সাইডে চলে গেলাম। সাইডে গিয়ে মেককে কল করলাম, মেক তোদের কাজ শুরু করে দে। ওকে ভাই, করছি। এটা শোনার পর আমি কলটা কেটে দিলাম এবং গিয়ে আবার জামিনুরের পাশে দাঁড়ালাম। সেখানে দাঁড়িয়ে জামিনুর বলছে, কিরে তুই কই ছিলি? এখানে কেন? না এমনি। তখনই গ্যাংস্টার জোকার লিডার আমাকে ডাক দিল। এই যে কে, এদিকে আয়। আমি নির্ভয়ে তার কাছে চলে গেলাম। তার কাছে গিয়ে বলতে লাগলাম, তুই তো সর্বশেষ রকির সাথে ঝামেলা করেছিস, তাই না? না তো, সে উল্টো আমার সাথে একবারে ঝামেলা করছে। আমি জানি তুই সব করেছিস, আর এখন তোকে মরতে হবে। না ভাই না, প্লিজ আমাকে মারবেন না ভাই, প্লিজ। তোকে তো আজ মরতেই হবে, আর এটাই তোর ভাগ্যে লেখা। এটা বলেই তার কোমরে থাকা বন্দুকটা বের করে আমার মাথায় ঠেকালো। যে ট্রিগারটা চাপ দেবে অমনি আকাশে 2টা হেলিকপ্টার দেখা গেল, যেটা থেকে গুলি চালানো হচ্ছে। গুলিগুলো আর কেউ করছে না, করছে হলো গিয়ে দেশের টপ 2 গুলিবিদ মেক ও রাইসা। তারা সবাইকে ভয় দেখানোর জন্য গুলি করছে। ভয় সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে। লিডারেরও হাত কাঁপছে, সে আমাকে গুলি করা বাদ দিয়ে চলে গেল তার গাড়িতে। আমি গিয়ে চলে গেলাম সবার থেকে আড়ালে। কিছুক্ষণ পর হেলিকপ্টার 2টা ল্যান্ড করছে, সাথে আরো 20টা গাড়ি ভার্সিটিতে ঢুকেছে। সবাই তো একের পর এক অবাক হচ্ছে, কি হচ্ছে কেউ তা বুঝতেছে না। ভার্সিটিতে সকলকে শিক্ষকরা যার যার ক্লাসে নিয়ে গেল, আর তারা সবাই জানলা দিয়ে দেখছে, গোলাগুলিও বন্ধ। তখন গ্যাংস্টার জোকার কিং এর সকলে গাড়ি থেকে বের হলো, সাথে তাদের লিডার, এবং বের হয়ে বলতে লাগলো, এই কে রে? কার এত বড় সাহস যে আমার উপর গুলি চালায়? সাহস থাকলে বের হও। এরপর 20টি গাড়ির মধ্যে সবগুলো গাড়ির দরজা খুলে গেল এবং এক এক করে মোট 70 জন লোক বের হলো। তার মাঝে 2জন এসে আরেকটা গাড়ির দরজা খুলে দিল। সেখান থেকে কালো সাদা কোট পরিহিত একজন বেরিয়ে আসলো। তার পরনে ছিল সাদা শার্ট, সাদা প্যান্ট, সাদা কোট ও সাদা শু, আর মুখে ছিল একরাশ সাদা মুখোশ। দেখে মনে হচ্ছে যেন একজন হোয়াইট ম্যান গাড়ি থেকে বের হচ্ছে। এদের দেখে পুরো ভার্সিটির সকলে আরো বেশ ভয়ে কাঁপতে লাগলো।
আর গ্যাংস্টার জোকার কিং দলের লিডার তো ভয়ে হিসু করে দিয়েছে এবং কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রায়হান ভাই আপনি? এটা বলেই ও আমার পা ধরলো আর বলতে লাগলো, ভাই আমাকে মাফ করে দেন ভাই। পা স্যার। না ভাই, পা ছাড়বো না। তোর মতন বিশ্বাসঘাতককে মাপ করা হলো পৃথিবীর সবচেয়ে বড় ভুল। লিডার তখন তার পায়ের সাথে আটকানো একটা ছুরি দিয়ে আমাকে যে আঘাত করতে যাবে, অমনি আমি লিডারের মাথায় এক এক করে মোট 4টা গুলি করি, যার ফলে লিডার ওখানেই মারা যায়। আর লিডারের সাথে যারা এসেছিল তারা ভয়ে চুপসে যায়। ভার্সিটির সকলেতে ভয়ে কোনো কথা বলছে না। এরপর আমি হাতে একটা হ্যান্ড মাইক নিয়ে বলি, আমি হলাম হোয়াইট গ্যাংস্টারের লিডার রায়হান, আর আপনাদের কোনো ভয় নেই। আমি যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের কোনো ভয় নেই। আর কোনো গ্যাং এসেও এই ভার্সিটিতেই কেন, কোনো ভার্সিটিতে তাদের রাজত্ব চলবে না। আপনি সবাই নিশ্চিন্ত থাকুন। এটা বলেই আমি এবং আমার দলবলের সবাই চলে আসি ভার্সিটির বাইরে। এখন পুরো ভার্সিটি ফাঁকা, শুধু শিক্ষক এবং ছাত্রছাত্রী ভার্সিটিতে আছে। আমি কি জামিনের কাছে গেলাম, আমাকে দেখে জামিনুর বলতে লাগলো, দোস্ত তোর কিছু হয়নি তো? আমি তো ভেবেছিলাম তোকে হয়তো আর দেখতে পাবো না, কিন্তু আল্লাহর কাছে লাখো একটি শুক্রিয়া যে তোকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে। দোস্ত। তুই এতক্ষণ কই ছিলি রে দোস্ত? প্রচন্ড হিসু চেপেছিল, তাই হিসু করতে গিয়েছিলাম। ও আচ্ছা, তো চল এখন বাসায় চলে যাই, আজকেও কাজ হবে না। আচ্ছা চল। এই বলে আমি আর জামিনুর গেট দিয়ে বের হতে যাব, এমন সময় দেখি সোনালিকা, কেয়া এবং তাদের বান্ধবীরা মিলে কি যেন নিয়ে কথা বলছে। আমরা তাদের কাছে যাওয়ার পর শুনতে পেলাম, আজ তোরা হোয়াইট গ্যাংস্টারের লিডার রহমানকে দেখেছিস? দেখছি তো, সেই হ্যান্ডসাম। শুধু হ্যান্ডসাম, স্টাইলিশও, যাকে একবার দেখলে হাজারো মেয়ে ক্রাশ খাবে। এমনকি আমিও ক্রাশ খেয়ে গেলাম। কি ক্রাশ খেয়েছিস মানে? আমি তোর আগে ক্রাশ খেয়েছি। ওই তোরা চুপ করবি? তোরা তো ক্র্যাশ খেয়েছি, আমি তো পুরো ভালোবেসে ফেলেছি তাকে। কি বলছিস কি তুই? তুই ভালোবেসে ফেলেছিস? তুই কি বোঝাতে চাইছিস? আমি ভালোবাসতে জানি না? আমার মনে কি ভালোবাসা জাগে না? না মানে, আমি এটা বলতে চাইনি। তাহলে কি বোঝাতে চাচ্ছিস তুই? আরে সোনালিকা, তুই ওর কথা বাদ দে তো। তুই বল কবে দিবি? তোকে আবার ট্রিট দিতে যাব কোন দুঃখে? ও মা, বাবু দেখি কিছু বোঝে না। তোমার মনে ভালোবাসা জেগে আছে, কিন্তু তুমি ট্রিট দিবা না তা কি কখনো হয়? তাড়াতাড়ি বল, ট্রিট কখন দিবি? আচ্ছা, কালকে দিবনি, রাক্ষসী কোথাকার। রাক্ষসী বলেছে? আমি বলেছি কালকে নিব। এই বলে তারা হাসাহাসি করতে লাগলো। আমি আর জামিন কিছু দূর যাওয়ার পর আমি জামিনুরকে বললাম, দোস্ত, তোর গার্লফ্রেন্ড দেখি অন্য কারোর উপর ক্রাশ খায়। কার ওপরে ক্রাশ খাইছিস? মাত্রই তো বললেন, তুই শুনিসনি? না শুনিনি তো। কার উপর ক্রাশ খাইছিস রে? হোয়াইট গ্যাংস্টারের লিডার রায়হানের উপর। কি? কি না, জি। দোস্ত, আমি যে কেয়াকে ভালোবাসি সেটা কি কেয়া কখনো বুঝবে না? তুই কি কখনো বলেছিস কে কে যে কে আমি তোমাকে ভালোবাসি? না তো, কখনো বলিনি। আসলে সাহস হয়ে ওঠেনি, তার সামনে যাওয়ার পর বুকটা কেমন ধুপ ধুপ করে। খুব কি ভালোবাসিস কেয়াকে? হয়তো নিজে চাইতেও বেশি ভালোবাসি তাইকে। আচ্ছা চলো তাহলে। কই যাবি? তুই গেলেই দেখতে পাবি। এরপর আমি জামনুরকে এক প্রকার জোর করে নিয়ে আসলাম কেয়া, রিয়া ও সোনালিকার কাছে। ওখানে যেতে রিয়া বলে উঠলো, আই দেখ দেখ, এখানে কে এসেছে? খ্যাত আর তার বন্ধু। রিয়া, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কি বাড়াবাড়ি হচ্ছে? যা সত্যি তাই তো বললাম। জামনুর বাদ দে তো। আর কেয়া, তোমার সাথে কিছু কথা ছিল, একটু এদিকে আসবে? কি কথা? যা বলার তুই এখানেই বল। দরকারটা আমার থেকেও বেশি জামিনুরের। জামিনুর, তুমি কি আমাকে কিছু বলতে চাও? না মানে মানে হলো গিয়ে। ওই তুই হেয়ালি না করে বলতো। কেয়া, তুমি একটু ওদিকটাই চালো না, তারপর বলছি। যা বলার এখানে বলবি, অন্য কোনোখানে যাওয়া চলবে না। জামিনুর বলে দে তো, এখন যদি না বলিস তাহলে কিন্তু পরে তোকে পস্তাতে হবে। ওকে, বলছি। এরপর জামিনুর কেয়ার সামনে হাঁটু গেড়ে বসে পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে কেয়ার সামনে ধরলো আর বলতে লাগলো, জানি না ভালোবাসি কি করে বলতে হয়, কিন্তু ভালোবাসি তোমাকে, এটাই জানি। ভালোবাসি আজ থেকে নয়, গত 6 মাস ধরে। কিন্তু তোমাকে বলে ওটা সাহস হয়নি আমার। আজ বলে দিলাম কেয়া, ভালোবাসি তোমায়। আই লাভ ইউ অ্যান্ড রিয়েলি লাভ ইউ। ডু ইউ লাভ মি? কেয়া কোনো কথা না বলে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলো এবং তার সামনে কি হচ্ছে তা বোঝার চেষ্টা করলো। কি হলো, নিচুপ কেন? বলো, ডু ইউ লাভ মি? জামিনুর, দেখছিস না কেয়া নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে? এর মানে কি তুই বুঝছিস না? জামিনুর বুঝতে পারলো
কেয়া হয়েছে তাকে রিজেক্ট করে দিয়েছে, তাই দাঁড়িয়ে পড়লো এবং চোখ দিয়ে অশ্রু বের হতে লাগলো। আর জামিনুর আমাকে বলল, শুভ, চল আমরা এখন থেকে চলে যাই। আমি আগে থেকে জানতাম কে আমাকে কখনো ভালোবাসবে না, আর আমি আজ তার প্রমাণও পেলাম। এটা বলে জামিনুর চলে আসতে যাবে, ঠিক তখনই কেয়া এসে সবাইকে অবাক করে দিয়ে জামিনুরকে পেছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আই লাভ ইউ টুনা, আই লাভ ইউ, রিয়েলি লাভ ইউ। জামিনুর তো কেয়ার মুখে টোনা নাম শুনে অবাকের শেষ পর্যায়ে চলে গেছে। টুনা নামটা তুমি কই থেকে পাইছো? কেন? না এমনি। কেয়া হেসে দিয়ে বলল, এমনি, তাই না? না মানে হলো গিয়ে। আচ্ছা আমি বলি। কি বলবা? তেমন কিছু না, ভালোবাসার রাজকন্যা, এটা আমার আইডি। রায়ান ভাই, তুই আমারে ধর, আমার কেমন জানি মাথাটা ঘুরতাছে। কেন রে, তোর আবার মাথা ঘুরছে কেন? আমার ভালোবাসার মানুষটি আমাকে এতদিন ভালোবাসিয়ে বলেনে আসছে, আর আমি তা জানতেও পারলাম না। কত পোড়া কপাল আমার। কেয়া তো জামিনুরের কাহিনী দেখে মিটে মিটে হাসছে। কেয়ার কাহিনী দেখে তো সবাই পুরাই অবাক। সে যে তলে তলে এত কিছু করে বেড়াচ্ছে তা কেউ টেরই পায়নি। তখন রিয়া কেয়াকে বলল, কিরে কিয়া, তুই তো দেখি খুব খুব শিয়ানা। সামনাসামনি তুই ভাজা মাছটা উল্টে খেতে জানোস না, আর তলে তলে গিয়ে ট্রাক চালাস। কি করবো বল, প্রথম দেখাতেই ওকে আমি ভালোবেসে ফেলেছি, তাই তো আমি ওর ফেসবুক আইডি নিয়ে আমার ফেক আইডি দিয়ে ওকে বারবার আই লাভ ইউ বলেছি, কিন্তু ও রিজেক্ট করে দিয়েছে। হয়েছে, তোরা থাম এখন। তো আজকে আমাদের ট্রিট দেবে, সাথে জামিনুর তো আছেই। আচ্ছা চল, কি আর করার। ওদের ট্রিটের কথা শুনে আমি ওখান থেকে চলে আসতে যাব, ঠিক তখনই জামিনুর আমাকে বলল, কি রে ভাই, তুই কি কই যাচ্ছিস? বাসায় একটু কাজ আছে রে, কাজটা করতে যাব। কাজ পরে করা যাবে, এখন তুই আমাদের সাথে রেস্টুরেন্টে চল। এক্ষেত্রে কেটে নেওয়ার কি দরকার নেই, শরীর থেকে কি বিশ্রী গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বমি করে দেব। সোনালিকা, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আরে থাম, আমার জন্য তো দেখি ঝগড়া করবি নাকি? এর থেকে ভালো হবে তোর রেস্টুরেন্টে যা, আমি বাসায়। ও যখন এত না করছে তখন ওকে নেওয়ার কোনো দরকার নেই। এর থেকে বরং আমরাই যাই, তো মজা করতে পারবো। এই খ্যাতকে হয়তো রেস্টুরেন্ট দেখা পাবো না। আমি ওদের কথা শুনে একটা মুচকে হাসি দিলাম আর বলতে লাগলাম, দোস্ত তোরা যা, আমার দেরি হয়ে যাচ্ছে। এটা বলে আমি ওখান থেকে চলে আসলাম। আরে সোনালিকা এবং ওরা গেল রেস্টুরেন্টে। আমিও খাবার জন্য আমার নিজের রেস্টুরেন্টে গেলাম। এটা বর্তমানে শহরের 1 নম্বরে আছে। আমি ওখানে গিয়ে অবাক হয়ে গেলাম, কারণ ওখানে সোনালিকা, জামিনুর, কিয়া এবং রুইয়া ছিল। আমি গিয়ে আড়ে তাদের, যাতে তাদের কথা এবং তাদেরকে দেখতে পারি, তখন একজন মেয়ে ওয়েটার এসে আমাকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? তুমি কেমন আছো? আর তোমার নাম রুহি, তাই না? হ্যাঁ স্যার, আমি রুহি। তো কাজ কেমন চলছে? বেতন ঠিক মতো পাও তো? হ্যাঁ স্যার, তো বলুন আপনি কি খাবেন? এরপর আমি খাবার অর্ডার দিয়ে দিলাম। ও আমার জন্য খাবার নিয়ে আসলো। সোনালিকা বারবার খালি আমার টেবিলের দিকে তাকাচ্ছে। তখন কিয়া বলে উঠলো, কিরে সোনালিকা, তুই খাচ্ছিস না কেন, আর বারবার ওই টেবিলটার দিকে তাকাচ্ছিস কেন? ওই ছেলেটার দিকে তাকিয়ে দেখো তো, ওকে রায়হানের মতো দেখা যাচ্ছে না? কোন রাইহান? ওই ছেলেটা? হ্যাঁ ঠিক বলেছিস, খ্যাতটাই। ওই এখানে আসতে যাবে কেন? ওর কি বাপের সাধ্য আছে এই হোটেলে আসার? কত দামি একটা হোটেল দেখেছিস? ঠিক বলেছিস, ও তো আসতে যাবে না, আমার হয়তো মনের ভুল। ওই খ্যাতটার কথা বাদ দিয়ে এখন তুই একটু খাবার খাতো। এরপর সোনালিকা আর বাকি সবাই খাবার খেতে লাগলো। খাবার শেষ করে যে যার মতো বাসায় যাওয়ার পালা। কে আর রিয়া ও জামিনুরের বাসা একদিকে, তাই তারা একসাথে যাবে বলেও সিদ্ধান্ত নিল। আর সোনালিকার বাসা অন্যদিকে, তাই সোনালিকা আলাদা যাবে। তারা 3জন চলে গেল তাদের বাসায় যেতে লাগলো। আর সোনালিকা একা একা যাচ্ছে, তাই আমি তার পেছনে নিলাম, কারণ আমার মনে হচ্ছিল আজ সোনালিকা আর কোনো বিপদ হবে। কিছু দূর যাওয়ার পর কয়েকজন লোক সোনালিকাকে ঘিরে ধরলো। হেই, আপনারা কারা? আর এভাবে আমাকে ঘিরে ধরেছেন কেন? তখন পাশে থেকে একটা গাড়ি থেকে একটা লোক বেরিয়ে আসলো, যাকে দেখে হয়তো সোনালিকা কিছুটা ভয় পেয়েছে। ওকে দেখে সোনালিকা তোতলাতে তোতলাতে বলল, রবিন, তুমি? হ্যাঁ আমি, আর আজকেই জেল থেকে ছাড়া পেয়েছি। তো 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 হে এখানে কেন? তোকে এখন ধর্ষণ করব আর আমার জ্বালা মিটাবো। আমি কিন্তু এক্ষুনি চিৎকার করব। কর দেখি কেমন করতে পারিস। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে। এই তোরা দেখছিস কি, ওকে ধর। এই বলে লোকগুলো সোনালিকাকে জোর করে গাড়িতে উঠে যেতে যাবে। ঠিক তখন আমি ওখানে গিয়ে বলতে লাগলাম, এই যে ভাইয়েরা, কি করছেন কি?
এই তোর এখানে কোনো কাজ নেই, তুই এখান থেকে যা। কেন ভাই, আমি এখানে থাকলে সমস্যাটা কি? ওই তোরা ওই হালারে ধর, ও যেন বাঁচতে না পারে। এটা শুনে ওরা এক এক করে আমাকে মারতে আসলো আর আমিও ধুমধাম করে মারতে থাকলাম। প্রায় 10 মিনিট সবাইকে ধুমসে ধোলাই করছি। এক একজন রাস্তায় এক এক জায়গায় পড়ে আছে। এরপর রবিন আসলো আমাকে মারার জন্য। আমি একটা ছুরি নিয়ে রবিনের গলায় দিলাম এক টান, ও ওখানেই পড়ে গেল আর ছটপট করতে করতে মারা গেল। এরপর আমি রবিনকে উদ্দেশ্য করে বললাম, তুই সোনাকে কি করবি? ধর্ষণ করবি তাই না? তুই আমার ভালোবাসার মানুষটিকে ধর্ষণ করবি তাই তো? ওকে দেখ তোরা কি হাল করি। এটা বলে সোনালেখাকে চোখ বন্ধ করতে বলে আমি সেই ছুরিটা নিয়ে বুকে লিখে দিলাম ধর্ষক, আর তার যৌনাঙ্গটাও কেটে দিলাম। তখন সোনালেখা এসে সোজা আমাকে জড়িয়ে ধরলো। তখন যে কি ফিলিংস হচ্ছিল তা বলে বোঝাতে আমি পারবো না। কিছুক্ষণ পর সোনালেখা আমার বুক থেকে মাথাটা উঠিয়ে বলতে লাগলো, কে তুমি? কি আর হবো, আমি তো রায়হান। জানি তুমি রায়হান, কিন্তু তোমার আসল পরিচয়টা কি? এটাই আমার আসল পরিচয়। তো তুমি কি আমাকে ভালোবাসো? আর তোমার জন্য এখানে আসা। মানে? কিছু না। এত হেয়ালি না করে বলো তো, তুমি কে আর তোমার আসল পরিচয়? আমি হলাম গিয়ে রায়হান, ছিলাম রাজশাহী আর এখন থাকি ঢাকা। তাহলে তুমি কবে থেকে আমাকে ভালোবাসো? তুমি যখন রাজশাহীতে বেড়াতে গিয়েছিলে একটা বিয়ের অনুষ্ঠানে, সেদিন তোমাকে আমি প্রথম দেখেই ভালোবেসে ফেলি। এর জন্য আমি ঢাকা আসি। রাজশাহীতে তোমার বাবা কি কাজ করে? বাবা একজন বিজনেসম্যান। রায়হান গ্রুপ অফ কোম্পানির নাম কখনো শুনেছেন আপনি? শুনেছি তো। এটা বর্তমানে বাংলাদেশে কেন, সারা বিশ্বের মধ্যে হয়তো 1 নম্বরে আছে। এর সাথে তোমার কি সম্পর্ক? এই রায়হান গ্রুপ অফ কোম্পানি হলো আমার বাবার। কি? তুমি এত বড় লোক? না, আমার বাবা বড়লোক, আমি না। যেটা তোমার বাবার সেটা তো তোমারই, তাই না? না, সেগুলো কিছুই আমার না। কেন? পরে একদিন বলবনি, আজ শুধু এইটুকু জেনে রাখো, আমি বেঁচে থাকতে তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না কেউ। যে আসবে তাকে আমি এই রবিনের মতন খালাস করে দেব। খুব ভালোবাসি যে তোমায়। এত ভালোবাসো আমায়? হয়তো নিজের থেকেও বেশি। তাহলে প্রপোজ করছো না কেন আমাকে? কি সত্যি আমি প্রপোজ করি তুমি আমাকে গ্রহণ করবে? করব না কেন? অবশ্যই করব। কালকে পুরো ভার্সিটির সামনে আমি তোমাকে প্রপোজ করব। আচ্ছা, দেখা যাবে। এরপর আমি সোনালিকাকে তার বাসায় দিয়ে আসলাম। আজ আমি খুব খুশি, কারণ আমার 2টা মিশন কমপ্লিট হয়েছে। এক হলো সোনালিকাকে নিজের করে পেয়েছি, আর 2 নম্বরটা না হয় পরে জানবেন। পরদিন সকালে আমি আমার আসল গেটআপে ভার্সিটিতে গেলাম। মানে কোট প্যান্ট পরে, চুলগুলো ছিল স্পাইক করা, দেখতে পুরো হ্যান্ডসাম। যে কোনো মেয়ে পছন্দ করবে প্রথম দেখাতেই। নিজের প্রশংসা আর কত করব, আর নাই বা করলাম। আমি বাইক নিয়ে সোজা ভার্সিটিতে ঢুকে গেলাম, আর এদিক ওদিক তাকিয়ে দেখলাম সব মেয়েরা আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আমি তাদের দিকে চোখ না দিয়ে চলে গেলাম সোনালিকা, কিয়া ও রিয়ার কাছে। ওখানে গিয়ে একটা গাছের নিচে বাইকটা পার্ক করে তাদের সামনে গেলাম। রিয়া, কিয়া ও সোনালিকা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। মনে হচ্ছে যেন তারা আমাকে গিলে খাবে এখন। কে তুমি? আগে তো কখনো এই ভার্সিটিতে দেখিনি। তোমাকে কেমন যেন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও যেন দেখেছি তোমাকে, কিন্তু কই দেখেছি? সোনালিকা বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পর বলল, রায়হান তুমি? আমি। এটা খ্যাত রায়হান? রায়হান, কিন্তু খ্যাত না। তুমি এত স্টাইলিশ কি করে হলে? ভালোবাসা সবকিছুই করতে পারে। ও তাই? তো তুমি কাকে ভালোবাসো? আমি ভালোবাসি সোনালিকাকে। এরপর আমি হাঁটু গেড়ে সোনালিকার সামনে বসে হাত থেকে একটা ডায়মন্ডের নেকলেস বের করে সোনালিকার সামনে ধরে বললাম, ভালোবাসি তোমায়, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তোমায়। ভালোবাসি না আমি তোমার বাহিরের সৌন্দর্যকে, ভালোবাসি তোমার ওই চোখ দুটিকে, যেটা দেখলে আমার সকল ক্লান্তি দূর হয়ে যায়। আমি তোমার ওই চোখ দুটিকে দেখে কাটিয়ে দিতে চাই আমার এই জীবন। ভালোবাসতে চাই আমার হৃদয় গভীর থেকে। সোনালিকা, তুমি কি দেবে সেই সুযোগ? আমায় কি ভালোবাসবে? হুম, খুব খুব ভালোবাসবো তোমায়। এটা বলে আমাকে উঠিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। এমনভাবে ধরলো যেন তাকে ছেড়ে দিলেই আমি হারিয়ে যাব। প্রায় 10 মিনিট পর সোনালিকাকে ছেড়ে দিলাম। এরপর আমি তার গোলাপময় ঠোঁটের মাঝে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। এমনকি সোনালিকার ঠোঁট দুটো সমানে চুষেও যাচ্ছি। সোনালিকাও আমাকে বাধা দিচ্ছে না। আমি তার নেশায় পুরো পাগল হয়ে গেছি। ঠিক তখনই কিয়া বলে উঠলো, সোনালিকা, এটা কি করছিস তুই? এটা একটা পাবলিক প্লেস। কিয়ার কথা শুনে আমাদের দুজনেরই হুঁশ ফিরল। আমরা একে অপরকে ছেড়ে দিলাম। দুজনেই লজ্জায় কিছু বলতে পারলাম না। আমি আশেপাশে তাকিয়ে দেখি সব জায়গায় ক্যাম্পাসের সবাই আমার দিকে তাকিয়ে আছে। রিয়া তো হা হয়ে দেখছে। আমি সব লজ্জা শরম দূরে রেখে বললাম, রিয়া, আপনি মুখটা একটু বন্ধ করেন, তা না হলে আপনার মুখে মশামাছি এমনকি হাতিও অনায়াসে ঢুকে যাবে।
রিয়া তার মুখটা বন্ধ করে, একবার আমার দিকে একবার সোনালিকার দিকে তাকাচ্ছে। এটা দেখে সোনালিকা বলছে, এটা কি করছিস তুই? কি আর করব, আমি আমার ফ্রেন্ডকে দেখছি যে কিনা কোনো ছেলেকে সহ্য করতে পারতো না, আজ সেই একটা ছেলেকে জড়িয়ে ধরেছে, সাথে লিপ কিস, তাও এই পাবলিক প্লেসে। কি করে সম্ভব এটা? প্রেমে পড়লে সবই সম্ভব। তা আমি আজ হাড়ে হাড়ে টের পেলাম। আমি তো দেখতেই পাচ্ছি। হুম। তো এখন ট্রিট দে। ওকে চল তাহলে রেস্টুরেন্টে। না, আমি যাব না। কেন? তোর আবার কি হলো? আসলে আজ আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু কিন্তু ও এখনো আসেনি। দেখ চলে আসবে। আমার মন বলছে তার কিছু একটা হয়েছে। আরে বাবা, কেয়া তো দেখি একদিনে জামিনুরের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমি তো শুধু হাবুডুবু খাচ্ছি, তুই তো মিষ্টিও খেয়ে নিলি। কেয়ার কথা শুনে সোনালিকা কিছুটা লজ্জা পেল, আর কিছু বলো না। কিছুক্ষণ পর একটি গাড়ি আসলো, আর গাড়িটা হলো জামনুরের। ওই তো তোমার আশিক চলে এসেছে। আমার আশিক মানে? চল কেয়া, তুইও চল। তোর আশিক মানে তুই বুঝিস না? না, বুঝি না। মানে জামিনুর চলে এসেছে। কই কই? এই তো এইদিকে আসছে। কিছুক্ষণ পর জামনুর আমাদের কাছে আসলো, যাকে দেখে মনে হচ্ছিল সে কোনো কারণে খুব ভয়ে আছে। তার চোখে মুখে আমি ভয়ের আভাস দেখতে পেলাম, কিন্তু কি কারণে আমি তা বুঝতে উঠতে পারলাম না। তাই আমি জামনুরকে জিজ্ঞেস করলাম, কিরে কি হয়েছে তোর? তোর চোখে মুখে এমন ভয়ের আভাস কেন? কই না তো। না হলেই ভালো, চল তাহলে। কই যাবি? রেস্টুরেন্টে যাবো। আমি সোনালিকে প্রপোজ করেছি তো, আর সেও অ্যাকসেপ্ট করেছে। সেই খুশিতে ভাবছিলাম তোদের ট্রিট দেই, যদি তুই ট্রিট গ্রহণ করিস। ওকে চল তাহলে। আমাদের না আজ ঘুরতে যাওয়ার কথা ছিল। ওহো কেয়া, আমার মনে ছিল না তো। আমার এখন খুব সন্দেহ হলো জামিনুরকে নিয়ে। সে এমন বিহেভ করছে কেন? তার তো এরকম করার কথা না। সে তো সবসময় হাসি খুশি থাকতেও এখন এমন করতেছে কেন? এই প্রশ্নের উত্তর কেবলমাত্র জামিনুর আমাকে দিতে পারবে। জামিনুর, এদিকে একটু আয় তো। কে 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 কেন? তুই আজ এভাবে কথা বলছিস কেন? কই না তো। আচ্ছা তুই একটু সাইডে চল, তোর সাথে কিছু কথা আছে আমার। এই বলে আমি জামিনুরকে একরকম জোর করেই ভার্সিটির পিছন দিকটা নিয়ে গেলাম। ওখানে সচরাচর কোনো লোক আসে না, তাই আমি একটা জিনিস বারবার খেয়াল করছি, জামিনুর প্যান্টের পকেটে হাত আছে, হাত সরানোর কোনো নামগন্ধই নেই। আমি জামিনুরকে নিয়ে ভার্সিটির পেছনের দিকটা যাওয়ার পর জামিনুরের হাত ধরে দিলাম এক টান। টান দেওয়ার সাথে সাথে হাতটা পকেট থেকে বের হয়ে গেল। হাত বের করার পর তার পকেট থেকে যা বের হলো তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ জামিনুর পকেট থেকে একটা হ্যান্ড পিস্তল বের হলো। আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম। কে জামিনুর, তোর কাছে পিস্তল কেন? এমনি এমনি। কি হয়েছে তা সত্যি করে আমাকে বল। তখন জামিনুর দৌড়ে আমার পায়ে এসে জাপটে ধরলো আর বলতে লাগলো, ভাই আমাকে মাফ করে দে। ভাই আমি এমনটা করতে চাইনি, ভাই আমাকে মাফ করে দে প্লিজ। জামিনুরের কাহিনীগুলো তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। জামিনুর এমনটা কেন করছে আমার কিছুই মাথায় আসছে না। প্রথমে তার কাছে বন্দুক ছিল, আর এখন সে আমার পা ধরে মাপ চাইছে। কাহিনীটা কি? জামিনুর, তুই এমন করছিস কেন আমাকে খুলে বলতো। আর তুই আমার পা ধরছিস কেন? আগে বল তুই আমাকে মাফ করে দিছিস কি না, এরপর তোকে সব বলছি। আচ্ছা তোকে মাফ করলাম, এখন কি হয়েছে তা আমাকে বল। এরপর জামিনুর উঠে আমাকে যা বললো তা শুনে আমার মাথায় প্রচন্ড রাগ উঠে গেল। মনে হচ্ছিল ওখানেই মেরে ফেলি, কিন্তু রাগ কন্ট্রোল করলাম, কারণ যাই হোক ও আমার বন্ধু। আমি তোকে মারতে এসেছিলাম। কি? তুই আমাকে মারতে এসেছিস মানে? জামিনুর এমন কিছু বললো যা শুনে আমি বুঝতে পারলাম যে জামিনুর আমাকে কেন মারতে এসেছিল। জামিনুর কি বলেছে তা আপনারা শুনতে চান? আচ্ছা শুনুন তাহলে। জামিনুর বলল, দোস্ত, কালকে যখন আমরা বাসায় ফিরলাম তখন বাসায় গিয়ে দেখলাম কয়েকজন লোক আমাদের বাড়িতে এসেছে, স্যুট বুট পরা। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা কোনো গ্যাংয়ের লোক। তাদের সবার হাতে পিস্তল ছিল, এমনকি তারা আমার আব্বু আম্মুকে বেঁধে রেখেছিল, তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছিল। তখন আমি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এই যে আপনারা কারা আর এখানে কি করছেন? আমার বাবা মাকে আপনারা ভিতরে রেখেছেন কেন? তখন তাদের গ্যাং লিডার বলল, আমরা যে খুশি সেই হয় না কেন, তোরা সেটা দেখার বিষয় না। তোর একটা কাজ করতে হবে, তাহলে তোর বাবা মাকে আমরা ছেড়ে দেব। তুই যদি কাজটা না করতে পারিস তাহলে তোর বাবা মাকে খালাস করে দেব। লোকগুলোর কথা শুনে তো আমি ভয়ে পেয়ে গেলাম, কারণ আমি আমার আব্বু আম্মুকে খুব ভালোবাসি। তাই আমি তাদেরকে বললাম, কি কাজ আমাকে বলুন, আমি আপনাদের সব কাজ করতে দিব, তবুও আপনারা আমার বাবা মাকে কিছু করিয়েন না। তা শুনে সে গ্যাংয়ের লিডার বলল, কাজটা কিন্তু এত সহজ না।
বলছিস তো? তখন আমি বলেছিলাম আমি আমার বাবা মার জন্য সকল কঠিন কাজও করতে পারি। তোমরা আমার বাবা মাকে কিছু করো না, আমি তোমাদের সব কাজ করে দেব। তখন ওই গ্যাংয়ের লিডার বলল। তোকে তোর বন্ধু রায়হানকে খুন করতে হবে। লিডারের এই কথা শুনে আমি কিছুক্ষণ নিশ্চিত ছিলাম। তখন লিডার আবারও বলল। কি হলো, পারবি না তো? হ্যাঁ, আমি জানতাম তুই পারবি না। কেয়ার করার তোর বন্ধুর জন্য আজ তোর মা বাবা মরে যাবে। বন্ধুত্ব হয়েছে আজ 3 দিন, আর বাবা মা ছিল সারা জীবন। এখন তুই বল কী করবি? এটা বলে ঠিক আছে টিগারের মধ্যে চাপ দিবে এমন ভাব। আমি ভয় বলে ফেললাম, আমি পারবো, আমি রায়ানকে মারতে পারবো, আমি মেরে ফেলবো রায়ানকে। তবুও আপনারা আমার মা বাবাকে কিছু করিয়েন না। তখন সেই লোকটি আমার হাতে একটি পিস্তল দিয়ে বলল, কালকের মধ্যে আমি যেন তোকে মেরে ফেলি। প্রথমে তো ভেবেছিলাম আমি আত্মহত্যা করব, কিন্তু তারা সেখানে আমাকে শান্তি দিল না, তাই বাধ্য হয়ে এখন আমি তোকে মারতে এসেছি। কিন্তু দোস্ত পারলাম না, আমি তোকে মারতে পারলাম না, আর পারলাম না আমার বাবা মাকে বাঁচাতে। আমি কি করব এটা তুই বলে দে। এটা বলেই হো হো করে কান্না করে দিল। আমার প্রথমে প্রচণ্ড রাগ উঠেছিল এটা শুনে যে ও আমাকে মারতে এসেছে, কিন্তু ওর কথাগুলো শুনে আমার মাথা ঠান্ডা হয়ে গেল। আসলেই তো সে তার বাবা মাকে বাঁচাতে চেয়েছে, এখানে তো তার কোনো দোষ নেই। তখনই জোরে একটা গুলির শব্দ পেলাম। আমি সামনের দিকে তাকিয়ে দেখি জামিনের বুক থেকে গড় গড় করে রক্ত পড়ছে। আমি জামিনের কাছে থেকে বন্দুকটা হাতে নিয়ে আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম কে গুলি চালিয়েছে, কিন্তু আমি আশেপাশে কাউকে দেখলাম না। হঠাৎ করে সোনালিকার চিৎকার আমার কানে ভেসে আসলো। খুন! সোনালিকার চিৎকার শুনে ভার্সিটির পিছনের দিকটা পুরো ছাত্রছাত্রীতে ভরে গেল। কোথা থেকে এত লোক চলে আসলো আমি বুঝতে পারলাম না। সবাই এসে দেখলো জামিনের মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং তার সামনে আমি গুলি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ করে পুলিশের গাড়ি আসার শব্দ পেলাম। এত অল্প সময়ের মধ্যে পুলিশের গাড়ি আবার কে খবর দিল আমি কিছুই বুঝতে পারছি না। তখন সোনালিকা আমার সামনে এসে আমার 2 গালে ঠাস ঠাস করে 3টা থাপ্পড় দিল আর বলতে লাগলো, ছি রায়হান, ছি! তুই এতটা খারাপ আমি তা আগে ভাবতে পারিনি। যে নিজের ভাইয়ের মতো বন্ধুকে বুকে গুলি করতে পারে, তার মতো খারাপ ছেলে হয়তো পৃথিবীতে আর নেই। আমি জামিনকে গুলি করিনি। আমার কথা শোনার পর সোনালিকা আমাকে আরো 2টা ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, চুপ কর মিথ্যেবাদী, আমি নিজের চোখে দেখেছি। মিথ্যাবাদী কথাটা শোনার পর আমার মাথায় প্রচন্ড রাগ উঠে গেল। তাই আমি ঠাস করে একটা থাপ্পড় সোনালিকার গালে বসিয়ে দিলাম, যার ফলে সোনালিকা মাটিতে পড়ে গেল। আমি লক্ষ্য করে দেখলাম সোনালিকার ঠোঁট দিয়ে কেটে গেছে। এরপর আমি আমার ফোন বের করে মেককে কল করলাম। হ্যালো মেক, তুই তাড়াতাড়ি ভার্সিটিতে অ্যাম্বুলেন্স নিয়ে আয় তো, 10 মিনিটের বেশি যাতে 1 সেকেন্ডও না হয়। এটা বলে আমি কলটা কেটে দিলাম। আমার কথা শুনে সোনালিকা মাটি থেকে উঠে গেল আর বলতে লাগলো, তুই তো দেখি খুব চালাক। নিজের বন্ধুকে মেরে এখন তুই তাকে বাঁচানোর জন্য অ্যাম্বুলেন্স নিয়ে আসছিস। ছি! আমার এখন ভাবতে খুব ঘৃণা লাগছে যে তোর মতো একটা ছেলে প্রপোজ অ্যাকসেপ্ট করেছি। কেন জানি সোনালিকার কথাগুলো আমার ভালো লাগছিল না। তাই তাকে আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে আরেকটা থাপ্পড় মারলাম। এই থাপ্পড়টা খেয়ে সে আবারও নিচে পড়ে গেল। তখন আমি চিৎকার করে বললাম, এই তোকে আমি বলেছি আমি খুন করিনি, তাও আমার উপর মিথ্যা আরোপ দিচ্ছিস কেন তুই? সোনালিকাকে থাপ্পড় মারা দেখে সামনে থেকে একজন পুলিশ অফিসার এসে আমার কলার চেপে ধরলো। আমি বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা, তোর তো দেখি অনেক সাহস। তুই আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলস? তোর হাত আজ আমি ভেঙে ফেলবো। দেখুন অফিসার, এখন আমার মাথা প্রচন্ড গরম আছে। আমি এখন যে কোনো সময় যে কাউকে বলে চালিয়ে দিতে পারবো, তাই আপনি একটু দূরে থাকুন। আমি দূরে থাকবো মানে কি? তুই আমার মেয়ের গায়ে হাত তুলবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখবো? এটা বলে পাশে থেকে একটা লাঠি নিয়ে এসে আমাকে মারতে যাবে। তখন মেঘ এসে উপস্থিত হলো। মেঘ অ্যাম্বুলেন্স নিয়ে এসেছে। সে এসে বলতে লাগলো, ভাই আপনার কি হয়েছে ভাই? আপনি এত ইমিডিয়েটলি আমার অনন্ত বলেন কেন ভাই? মেঘ তুই তাড়াতাড়ি জামিনুরকে নিয়ে হসপিটালে যা, ওকে যেন কে গুলি করছে তুইকে তাড়াতাড়ি নিয়ে যা, ওর যেন কিচ্ছু না হয়। আচ্ছা ভাই, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। এরপর মেঘ আমার কিছু লোকজন নিয়ে জামিনুরকে হসপিটালে পাঠিয়ে দিল। মেঘকে দেখে পুলিশ অফিসার বলতে লাগলো, আরে মেঘ ভাই, আপনি এখানে কি করছেন? মেঘ একটা কাজ কর, তাড়াতাড়ি পুরো ভার্সিটিটা বন্ধ করে দে, যেন কেউ একজন ভার্সিটির বাইরে যেতে না পারে। আমিও দেখবো যে আমার কলিজার টুকরা বন্ধুকে কে গুলি করেছে। এটা শোনার সাথে সাথে পুরো ভার্সিটির সকল দরজা বন্ধ করে দিল। মেঘ ভাই, আপনি কি করেছেন? আপনি ভার্সিটির দরজাগুলো বন্ধ করেছেন কেন? আর আপনি কি জানেন না জামিনুরকে এই কুত্তার বাচ্চাগুলি গুলি করেছে? ওই তুই কাকে কুত্তা বাচ্চা বলছিস? যে জামিনুরকে গুলি করেছে এবং আমার নিষ্পাপ মেয়েটাকে মেরেছে ও রক্তাক্ত করেছে, ওকে বলছি। ও পুলিশ অফিসারের মুখে গালি শোনার পর আমার মাথাটা প্রচুর গরম হয়ে গেল। তাই আমি আমার হাতে বন্দুকটা দিয়ে পুলিশ অফিসারের পায়ে 2টা গুলি করি আর বলতে লাগলাম,
মেঘ এই মা তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে দে। শালার পথে বেশি কথা বলতেছে এখানে। ও মা গো, আমাকে গুলি করেছে গো। এই চুপ, একদম চুপ, চিৎকার করবি না। মেঘ, তুই ওনাকে হাসপাতালে পাঠিয়ে দে তো, আমার ওকে সহ্য হচ্ছে না। ওকে ভাই। আর ভাই আপনি মাথা ঠান্ডা করেন ভাই। মাথা কি করে ঠান্ডা করবো? আমার বেস্ট ফ্রেন্ড যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তুই তাড়াতাড়ি বের কর কে গুলিটা করছে। ওকে ভাই, দেখতেছি। এরপর মেঘ ভার্সিটির সবাইকে একসাথে করে। তখন আমার ফোনে একটা মেসেজ আসলো। মেসেজে লেখা ছিল, কি ভাবছিস? তুই তুই আমার বাইকে মেরে ফেলবি আর আমি তোকে ছেড়ে দেবো? না, তা কখনো হয় না। আমি এখন এক ডিলে দুই পাখি মারলাম। এক, তোর ভালোবাসাকে তোর থেকে আলাদা করলাম, আর দুই, তোর বন্ধুকে খালাস করলাম। এটা পড়তে পড়তে আরেকটা মেসেজ আসলো। সেখানে লেখা আছে, হোয়াইট গ্যাংস্টারের মাথায় যে একটু বুদ্ধি নেই তা আমার জানা ছিল না। আরে বোকা, আমি কি এখনও এখানে দাঁড়িয়ে আছি নাকি? বোকাটা। তার মানে ও আমার সম্পর্কে সব তথ্য রাখে, কিন্তু রাখবে কি করে? আমি তো সবসময় ছদ্মবেশ নিয়ে চলাফেরা করছি। আচ্ছা, এখন এত মাথা ঘামানো যাবে না, আগে ওদের ছেড়ে দেই, এরপর বাসায় গিয়ে রিল্যাক্সে চিন্তা করা যাবে। ভাই সবাইকে একসাথে করছি, এখন কিছু বলবো? ওদেরকে ছেড়ে দে। কিন্তু কেন? আমি বলেছি ছেড়ে দিতে, তুই ছেড়ে দে। আমার মুখে মুখে তর্ক করতে কি তোর খুব ভালো লাগে? সরি ভাই। এরপর মেঘ গিয়ে সবাইকে বাসায় চলে যেতে বলে। পুরো ভার্সিটিতে এখন শুধু আমি, মেঘ আর আমার দলের কয়েকজন লোক আছে। মেঘ কল লাগা হাসপাতালে, ওখানে দেখ জামিনুর আর ওসির কি খবর। এরপর মেঘ স্যারে গিয়ে কথা বলে এসে আমাকে বলল, জামিনুর এখন সুস্থ আছে। ওসি সাহেবের পায়ের যে 2টা গুলি করেছেন সেখানে একটা তার পায়ের হাড়ে গেঁথে যায়, যার ফলে হাড়ে ফাটল ধরে, যার কারণে ওসিকে 4 মাস বেড রেস্টে থাকতে হবে। ও তো এখন তোরা জামিনের বাড়িতে গিয়ে দেখ ওদের কি অবস্থা। ওকে ভাই, আমি দেখছি। আচ্ছা তোরা এই দিকটা দেখ, আমি এখন একটু বাসে যাই, আমার মাথাটা প্রচুর ব্যথা করতেছে। কি ভাই, আপনার মাথা ব্যথা করতেছে? বেশি না, একটু মাথায় সমস্যা, সামান্য পানি দিলেই ঠিক হয়ে যাবে। ওকে ভাই। এরপর ওরা চলে গেল জামিনের বাসায় এবং আমি চলে গেলাম আমার বাসায়। আমি বাসায় গিয়ে বেশ কিছুক্ষণ শাওয়ার নিলাম, এখন মাথা ব্যথাটা কিছুটা কমেছে। এরপর ড্রেস চেঞ্জ করে চলে আসলাম হসপিটালে। যতই হোক, খবর শ্বশুরমশাই পায়ে গুলি করেছি, যদি খবর না নেই তাহলে কি করে হয়? আশারে জামিনে ভর্তি তাকেও তো দেখা যাবে। আমি হাসপাতালে গিয়ে দেখলাম সোনাকে বাইরে বসে বসে কান্না করছে। আমি তার কাছে যেতে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো আর বলতে লাগলো, এই, তোর সাহস তো কম না, তুই এখানেও এসেছিস? তুই কি এখন আমার বাবাকে মারতে চাস? আমি আর কিছু বলতে না দিয়ে ঠাস করে আরও একটা থাপ্পড় মেরে দিল। থাপ্পড়টা এত জোরে মারলো যে আমার ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো এবং আমার মাথার রাগ উঠে গেল। আমার শরীরে সমস্ত শক্তি দিয়ে ওকে থাপ্পড় মারলাম এবং বলতে লাগলাম, এই চুপ, একদম চুপ, আমার কথা শুনে না হয় তুই যা ইচ্ছে তাই করিস। তোকে ভালোবাসি বলে তুই কথা কথা আমাকে থাপ্পড় মারবি? তাই কিন্তু হবে না। ভালোবাসা? তোর মুখে ভালোবাসা মানায় না। আরে, তুই তো একটা খারাপ চরিত্রের মানুষ, যে কিনা নিজের বন্ধুর বুকে গুলি করতে একবারও দ্বিধাবোধ করলো না। এবার সোনাকে আরেকটা থাপ্পড় মেরে বললাম, আগে তুই আমার কথা শোন, এরপর বিচার করবি। আমি যা করছি তাকে ভুল করছি? সোনালিকা এখন চুপ হয়ে গেছে, কোনো কথা বলছে না। এরপর আমি বলতে শুরু করলাম, আর 5টা বাচ্চার মতো আমার শৈশবটাও ভালোই কাটছিল, কিন্তু এই ভালোটা আর বেশি দিন টিকলো না। আমি যখন ক্লাস 10-এ পড়ি, সেদিন আমাদের স্কুলটা তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিল। আমি কোন দিকে না তাকিয়ে সোজা বাসায় চলে আসি। বাসায় এসে যা দেখলাম তা দেখার জন্য হয়তো কোনো সন্তানের সুস্থ থাকবে না, কারণ আমি দেখলাম আমার নিজের চাচা আমার মাকে খুন করছে। এটা দেখার পর আমার রাগ আমি কন্ট্রোল করতে পারলাম না, তাই আমি পাশে থাকা একটা ফল কাটার ছুরি দিয়ে চাচার পেটে দিলাম ঢুকিয়ে। আমার চাচাকে খুন করে ফেললাম। চাচার পেট থেকে গড় গড় করে রক্ত বের হচ্ছিল। ঠিক এমন সময় বাবা আসলো। বাবা এসে আমাকে এই অবস্থা দেখে সহ্য করতে পারলো না, উনি হার্ট অ্যাটাক করলেন। এরপর আমার বাবা আমাকে পুলিশে দিয়ে দেয়। তিনি মনে করেছিলেন আমার মা ও চাচাকে আমি খুন করছি। আমি জেল থেকে ফিরে যখন বাড়িতে যাই তখন দেখতে পেলাম আমার বাবা নতুন বিয়ে করছে এবং তিনি আমাকে দেখে আমার কাছে আসলেনই না, বরং লাঠি দিয়ে আমাকে মেরে ঘর থেকে বের করে দিলেন আর বললেন আমাকে নাকি সে ছেলে হিসেবে মানে না। আমি সেদিন আর কোনো কথা না বলে চলে গেলাম বাড়ি ছেড়ে। এবার গিয়ে যোগ দিলাম একটা গ্যাংয়ে। সেখান থেকে আমার জীবনটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। একটা সাধারণ পরিবার জন্ম হয়ে গেল ধীরে ধীরে গ্যাংস্টার। এরপর আমি একদিন এক বিয়ে বাড়িতে তোমাকে দেখি, সেদিনই তোমাকে ভালোবেসে ফেলি। পরে তোমার বিষয়ে জানতে পেরে বুঝতে পারলাম তুমি ঢাকায় থাকো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাই আমি চলে আসলাম ঢাকা তোমার খোঁজে। আর এখানে এসে শুনলাম গ্যাংস্টার জোকার কিংয়ের রাজত্ব এই ঢাকা ভার্সিটিতে, আর গ্যাংস্টার জোকারকে আমার সাথে ছলনা করে এখান থেকে চলে এসেছে। তাই ওকে মারতে এবং তোমাকে ভালোবাসি বলতে আমি ভর্তি হই এই ঢাকা ভার্সিটিতে এবং গ্যাংস্টার কিংয়ের লিডারকে আমি মেরে ফেলি।
তার মানে তুই হোয়াইট গ্যাংয়ের কিংয়ের লিডার? হুম। তার মানে তুমি জামিনুরকে কি ইচ্ছে করে খুন করতে চেয়েছো? না। তাহলে কে খুন করেছে? আর যখন জামিনুর আসলো তখন তাকে দেখে আমার কেমন জানি সন্দেহ হচ্ছিল, তাই তো আমি তাকে নিয়ে সাইডে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর আমি যা শুনলাম তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ জামিনুর আজ আমাকে মারতে ভার্সিটিতে এসেছিল। তাহলে তো বুঝে গেলাম তুমি মেরেছো জামিনুরকে, কারণ জামিনুর এসেছিল তোমাকে মারতে, যেটা তুমি সহ্য করতে না পারে তুমি ওকে গুলি করে দিলে। আর আমাকে দেখে জামিনুরকে বাঁচানোর মিথ্যে অভিনয় করলে, তাই তো? এত বেশি বোঝো কেন তুমি? এখানে এরকম কিছুই হয়নি। তাহলে কি হয়েছিল? আমি যখন জামিনুরকে নিয়ে ভার্সিটির পেছন দেখতে গেলাম তখন জামিনুর আমাকে সব সত্যি কথা বলে দেয় এবং আমার পা ধরে ক্ষমা চায়। আমিও তাকে ক্ষমা করে দেই। আমি লক্ষ্য করে দেখলাম সে তার পকেটে হাত দিয়ে রেখেছে, তাই আমি তার পকেট থেকে হাতটা বের করতে গিয়ে দেখতে পেলাম তার পকেটে একটা পিস্তল। এরপর ওই পিস্তলটা আমি নিয়ে যাই। ঠিক সেই সময়ে কেউ একজন এসে তাকে গুলি করে। একই সময় তুমি এসে চিৎকার করে উঠলে আর এসে আমাকে ভুল বুঝতে লাগলে। জামিনুরের বিষয়টা না হয় বুঝলাম, কিন্তু তুমি যে আমার বাবাকে গুলি করলে, এটা? প্রথমত আমি একজন গ্যাংস্টার, কথা কম বলি গুলি বেশি চলাই। গত 4 বছরে কত যে খুন করছি তা আমার মনে নাই। সেক্ষেত্রে তোমার বাবা তো আমার কলার হাত দিয়েছে, আমাকে অকথ্য ভাষায় গালি দিচ্ছিল। আমি তোমার বাবার পায়ে গুলি করি যেন সে চুপ থাকে। আল্লাহর কাছে লাখো শুক্রিয়া করেছে তাকে আমি মারিনি। আর একটা কথা কি জানো? না বললে জানবো কি করে? আই লাভ ইউ সোনালিকা, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। ডু ইউ লাভ মি? না, কখনোই না। আমি তোর মতো একটা গ্যাংস্টার ছেলেকে ভালোবাসতে পারবো না। তুই যদি গ্যাংস্টারগিরি ছেড়ে ভালো পথে চলে আসিস তাহলে আমি ভেবে দেখতে পারি। তুমি একটা, তাই তো শুধু তোমাকেই চাই। জি, আমি শুধু এটাই চাই। ওকে, জামিনুরকে যে গুলি করেছে শুধুমাত্র তাকে বের করি। এরপর থেকে আমি আর গ্যাংস্টারগিরি করবো না। এবার খুশি তো? না, না কেন? কারণ আপনি আপনার বাবা মার কাছে ফিরে যাবেন। এরপরই তারা যদি আমাদের বিয়ে ঠিক করে তাহলে আমাদের বিয়ে হবে। তাছাড়া কোনো মূল্যে আমি আপনাকে ভালোবাসতে পারবো না। যথাজ্ঞা মহারানী। হুম। হয়তো এখন সোনালিকার রাগ কিছুটা কমেছে তার কথাবার্তা এবং আচরণে, আমি এটা বুঝতে পারলাম। কিছুক্ষণ পর মেঘ কল করলো এবং কল করে আমাকে বলতে লাগলো, ভাই জামিনুরের বাবা মা তো এখানে নেই। বাইরে থেকে সিসিটিভি ফুটেজ দেখলাম, কিছু লোক মিলিয়ে তাদের কোথায় যেন নিয়ে যাচ্ছে। গাড়িতে করে নিয়ে গেছে না অন্য কিছুতে করে নিয়ে গেছে? কালো রঙের একটা প্রাইভেট কারে করে। গাড়ির নাম্বারটা নোট করেছি আমি। কি নাম্বার আমাকে ইমিডিয়েটলি বলো। ঢাকা মেট্রো 10110। ওকে, আমি খবর নিচ্ছি গাড়িটা কার। ওকে ভাই। এবার আমি কলটা কেটে দিলাম এবং আমার গ্যাংয়ের হ্যাকারের কাছে কল দিলাম। তাকে বলতে লাগলাম, তুমি তাড়াতাড়ি দেখো তো এই গাড়িটা কার। স্যার, গাড়ির নাম্বারটা বলেন। ঢাকা মেট্রো 10-11-0। স্যার, একটু ওয়েট করেন, আমি দেখছি। জি দেখো। জি স্যার, পেয়েছি। স্যার, এটা তো রাজীব খানের নামে রেজিস্ট্রেশন করা। কোন রাজীব? গ্যাংস্টার কিংয়ের লিডার নামে রেজিস্ট্রেশন করা। ওকে তো আমি মেরে ফেলেছি, তাহলে ও কি করে জামিনের বাবা মাকে কিডন্যাপ করছে? জানি না স্যার, কিন্তু গাড়িটা ওর নামেই রেজিস্ট্রি করা হয়েছে। আচ্ছা, তো গাড়িটা কই আছে সেটা কি তুমি বলতে পারবে? স্যার, একটু ওয়েট করেন। ওকে, একটু তাড়াতাড়ি বল। না স্যার, লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। ও আচ্ছা। ওকে স্যার, আমি কি আর কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? না। ওকে। এবার আমি কলটা কেটে দিলাম। কলটা কাটতেই সোনালিকা মাকে বলতে শুরু করলো, কি হয়েছে রায়হান? তুমি এত চিন্তিত কেন? আর জামিনুরের বাবা মা কি হয়েছে? কারাই বা তাদেরকে কিডন্যাপ করেছে? জানি না সোনালিকা, আমি কিছুই জানি না। কি হয়েছে আমাকে সম্পূর্ণটা কি খুলে বলবে? আমি ওই যে ভার্সিটিতে যে লোকটিকে খুন করেছিলাম আর গ্যাংস্টার জোকার কিং এর লিডারকে, হ্যাঁ তো তো এখন তার লোকজনেই এই কাজটা করতেছে। রাজীব নামের, তুমি কি যেন বলছিলে? ও রাজীব। রাজীব হলো গ্যাংস্টার জোকার কিং এর লিডারের নাম। ও, কেন জিজ্ঞেস করছো এটা? আসলে রিয়ার বাবার নামও তো রাজীব, তাই। রিয়ার বাবার নাম রাজীব? ভালো। আচ্ছা, তো এখন জামিনুরের বাবা মাকে কিভাবে খুঁজবে? এটাই তো ভাবতেছি। আচ্ছা, তুমি কি বলতে পারবে রিয়ার বাসা কই? ফার্ম গেট কেন? ফার্ম গেট? ও, কিন্তু কেন? রাজীবের বাসায় ফার্ম গেট? আচ্ছা, তুমি কি আমার বাসায় চেনো? জি, চিন্তিত। আচ্ছা চলো তাহলে। কই যাবে?
রিয়ার বাসায়। রিয়ার আশায় কেন? আমার মন বলছে রিয়া কোনো না কোনোভাবে কিডন্যাপিং এর সাথে জড়িত আছে। কি এখন তুমি রিয়াকে দোষারোপ করছো? আগে চলো, এরপর দেখা যাবে। ওকে চলো। এরপর আমি আর সোনালিকা চলে গেলাম রিয়াদের বাসায়। ওখানে যাওয়ার পর যা দেখলাম তা সোনালিকা কখনো আশাই করিনি। ওখানে যাওয়ার পর যখন বাড়ির ভেতরে গেলাম ঠিক তখনই কোথা থেকে যেন গুলি বর্ষণ হতে শুরু করলো আমাদের দিকে। সোনালিকা এদিকে আসো বলে সোনালিকাকে নিয়ে আমি সাইডে চলে গেলাম। সেখানে গিয়ে আমি মেয়েকে কল করে রিয়াদের বাসার ঠিকানা দিয়ে বললাম যত দ্রুত পারে এখানে চলে আসতে। এরপর কলটা কেটে দিয়ে আমি পিস্তলটা দিয়ে গুলি করতে লাগলাম ছাদের দিকে, কারণ ওখান থেকেই গুলি আসছিল। বেশ কিছুক্ষণ গোলাগুলি চলার পর মেঘ আসলো। এরপর আমরা 25 জন মিলে বাড়ির ভেতরে গেলাম। একজন একজন করে মরতে মরতে ভিতরে যাচ্ছি। পুরো বাড়িটা এখন রক্তের বন্যা হয়ে গেছে। আমাদের দলের 3 জন আহত হয়েছে। সোনালিকা এখনো বাইরে দাঁড়িয়ে, ওদের দলের একজন আর ও একজন বেঁচে নেই। আমি পুরো বাড়ি খুঁজলাম কিন্তু কোথাও রিয়া এবং জামিনের বাবা মা নেই। কিন্তু কি করব কিছু বুঝে উঠতে পারছি না। হঠাৎ করে কারো গোঙানের শব্দ শুনতে পেলাম, যেটা আমার পাশে থাকা দেওয়ালে থেকে আসতেছে। কি করে ভিতরে যাবো এটাই ভাবতেছি। এমন সময় দেখতে পেলাম দেওয়ালের সাথে একটা সুইচ লাগানো। আমি সুইচটা চাপ দিতেই সাথে থাকা দেওয়ালটা সরে গেল। তখন ভিতরের দিকে তাকিয়ে দেখি রিয়া একটা হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আর সামনে 2 জন মধ্যবয়স্ক লোক, একজন পুরুষ ও একজন মহিলা বসে আছে চেয়ার সাথে, তাদের হাত পা বাঁধা। আমার বুঝতে আর বাকি রইল না যে এই 2 জনই জামিনুরের বাবা মা। আমি এক পা করে সামনের দিকে এগোচ্ছি, তাই দেখে রিয়া বলল, এই এক পাও আগাবি না, এক পা সামনে আসলে তোকে এবং ওনাদেরকে মার্ডার করে ফেলবো। আমি তার কথা শুনে না শোনার ভান করে সামনের দিকে এগোতে এগোতে বলতে লাগলাম, এ রিয়া, তুই না জামিনুরের বন্ধু, তাহলে কি করে পারলি জামিনুরকে গুলি করতে আর ওনাদের কিডন্যাপ করতে? এই সবই ছিল তোকে মারার প্ল্যান। কেন? আমি আবার কি করলাম? কি করিসনি এটা বল। তুই আমার বাবাকে হত্যা করেছিস, ভার্সিটির সকলের সামনে তো তোর কাছে মাপ চাইছিল, কিন্তু তাও তুই তাকে ক্ষমা করতে পারলি না। তুই তাকে হত্যা করলি, সাথে আমাকে করলি পিতাহারা, আমার মাকে করলি বিধবা। এই অমানুষটাকে তুই কি করে বাবার পরিচয় দিস? ছি ছি। কেন, কি করেছে আমার বাবা? তোর বাবা 200 জন মেয়েকে পতিতালয়ে বিক্রি করছে, 150 জন শিশুকে বিদেশে পাচার করছে, রংপুর বড় বড় 2টা বোমা ব্লাস্ট করছে, রাজশাহীতে একটা করছে, ও ঢাকাতে 3টা করছে, যেখানে সর্বমোট 110 জন লোক মারা গেছে। এর থেকেও বড় কথা কি জানো? কি? তোমার বাবা একজন নিকৃষ্ট লোক ছিল। না, আমি এটা বিশ্বাস করি না। এই সব কিছুর ফাইল আমার কাছে আছে, তাই তো ওই দিন প্রিন্সিপালের কাছ থেকে সব তথ্য নিয়েছি। প্রিন্সিপালের কাছ থেকে কেন? কারণ ওসি আমাকে এই সকল রিপোর্ট দিতে চাচ্ছিল না, তাই প্রিন্সিপালের কাছ থেকে নেই। আর প্রিন্সিপাল নেয় ওসির থেকে। রিয়ার বাবা এইসব কুকৃতির কথা শুনে রিয়ার হাত থেকে ফোনটা পড়ে যায় আর সে কান্না করতে থাকে। এরপর আমি আলতো করে ওর হাত থেকে পিস্তলটা নিয়ে বললাম, মেয়েদের হাতে পিস্তল শোভা পায় না, মেয়েদের হাতে শোভা পায় হলো গিয়ে এই খুন্তি, ঝাড়ু ইত্যাদি। রিয়া আমার কথা শুনে সোজা এসে আমাকে জোরে ধরে কান্না করতে লাগলো, সাথে বলতে লাগলো, আমি জানতাম না আমার বাবা যে এতটা খারাপ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। জানি তুমি ভুল বুঝে সব করেছো, এখন তুমি ওনাদের কাছে ও জামিনের কাছে ক্ষমা চাও, তাহলে যদি ওনারা ক্ষমা করে আমিও তোমাদের মাফ করে দেব। ওই, তোর তো দেখি মেয়েদের সাথে জড়িয়ে ধরার খুব শখ। না মানে? আর মানে করতে হবে না, কেন? এমনি। এই বলে আমি সোনালিকাকে, জামিনের বাবা মা ও রিয়া মিলে চললাম হাসপাতালের উদ্দেশ্যে। সেখানে গিয়ে রিয়া জামিনের কাছে মাপ চাইলে জামিনেরও মাপ করে দেয়। এরপর আমি আমার বাড়িতে চলে যাই। ওখানে গিয়ে দেখি বাবা ও আমাকে মেনে নিয়েছে। আমি আবারও আমার পরিবারকে ফিরে পেলাম। আমি আর এখন গ্যাংস্টারে নেই, কারণ গ্যাংয়ে সোনালিকায় মানা করেছে যেতে। এখন গ্যাংয়ের সকল কাজ করবার ম্যাগি করে। ও আপনাদের তো বলিনি, কাল জামিনুর আর কেয়ার বিয়ে হয়ে গেছে, তারা এখন সব খুব খুশি। আমি এখন আমার বাবার কোম্পানিতে কাজ করি। প্রথম আমার সৎ মা আমাকে দেখতে পারতো না, কিন্তু এখন আমাকে দেখতে পারে। আর আমি এখন তার নয়নের মণি। আমার আর সোনালিকা প্রেম চুটিয়ে চলছে। সোনালিকা বাবা প্রথমে আমার আর সোনালিকার সম্পর্ক মেনে না নিলেও পরে তিনি মেনে নিয়েছে 3 মাস পর। আজ আমার আর সোনালিকার বিয়ে। আজ কেন যেন অন্যরকম একটা ফিলিংস হচ্ছে, যা আপনারা বিয়ে করলেই বুঝতে পারবেন। বিয়ের কাজ সম্পন্ন হয় আমাদের বাসায় আসতে আসতে রাত 12টা বেজে গেল। এরপর আমি বন্ধুর সাথে ছাদে বসে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে দিতে রাত 2টা বেজে গেল, তো আমি খেয়ালই করিনি। তাই আমি ওদের কাছে বসলাম। দোস্ত তোরা থাক, আমি তাহলে যাই আপাতত। না, তা হবে না। আজকে সারা রাত আমরা আড্ডা দিব, তাই না কেয়া? জি হ্যাঁ, আমরা সারা রাত আড্ডা দেব। এই দেখ, তোদের বান্ধবী আমাকে ফোন দিতে দিতে অবস্থা খারাপ করে ফেলছে। এখন আপাতত যাই, রাত 2টা বাজে। বউকে পেয়ে কি আমাদের ভুলে যাচ্ছিস? ভালো তো, ভালো, খুব ভালো। তোদের বান্ধবী যে রাগী, আমি যদি আর একটু লেট করি তাহলে আমাকে জিন্দা কবর দিয়ে দেবে। প্লিজ দোস্ত, এখন অন্তত যাই। যা যা, তাড়াতাড়ি বইয়ের আঁচলে নিচে গিয়ে লুকা। তো
তোরা যা ইচ্ছা তাই বল, আমি কিন্তু এখনই যাব। আচ্ছা যাও তাহলে। এরপর আমি ভেতরে এসে দেখতে পেলাম আমার বউটা লম্বা একটা ঘোমটা দিয়ে খাটের উপর চুপটি মেরে বসে আছে। আমি তখন দরজার সামনে দাঁড়িয়ে সোনিকার উদ্দেশ্যে বললাম, আমি কি ভেতরে আসতে পারি? না, একদমই না। কেন? কারণ আপনি পুরো 2 ঘন্টা পর এসেছেন, আর বাসর ঘরে কি কেউ এতক্ষণ অপেক্ষা করে? কেউ না করুক, আমার লক্ষ্মী বউটা তো আমার জন্য করেছে, এটাতে আমি অনেক খুশি। ও তাই? তো এখন কি বাইরে রাখবা নাকি ভেতরে আসতে বলবা? আসো গো আমার বরটা। এরপর আমি ভেতরে গিয়ে সোনালিকার সামনে বসলাম। তখন সোনালিকা বলল, এই, তুমি উঠে দাঁড়াও। কেন? উঠে দাঁড়াতে বলেছি তো, এত প্রশ্ন করো কেন? সোনালিকার কথা মতো আমি উঠে দাঁড়ালাম। আমি উঠে দাঁড়াতেই সোনালিকা আমাকে বলল, এখন তুমি তোমার কানে ধরো, কেন? কারণ তুমি লেট করে এসেছো। তাই বলে কানে ধরতে হবে? 100 বার ধরতে হবে। শুধু কানে ধরলে হবে না, কানে ধরে 100 বার উঠবসও করতে হবে। কি? না, আমি এটা পারবো না। ওকে, তাহলে আমি তোমার বউয়ের অধিকার দিতে পারবো না, এই বলে দিলাম। রাগ করো না লক্ষ্মীটি, এ দেখো আমি কানে ধরছি। ধরো তো, আমি কি না করেছি নাকি? এ দেখো কানে ধরে উঠবসও করতেছি। এই 1, এই 2, এই 5, এই। তুমি কি আমাকে বোকা পেয়েছো? না তো, কেন? তাহলে তুই 1 2 এর পর 3 না বলে 4 না বলে 5-এ গেলি কেন? আচ্ছা সরি। যা তো, এখন তাহলে 150 বার কর। কিছু কম হয় না? না, আর এটাই তোর উপযুক্ত শাস্তি। কি আর করার, একবার করে 50 বার কান ধরে উঠবস করলাম। 51 বারে সোনিকা বলল, সারা রাত কি তুই শুধু কান ধরে উঠবস করবি নাকি? চাই না তো করতে, কিন্তু ওসির মেয়ের আদেশ পালন না করে যাব কোথায়? আচ্ছা, আর করতে হবে না, এবার সোজা হয়ে দাঁড়াও। আবার কি হলো? এই, আমি তোমাকে সালাম করলাম না, তো এখন সালাম করো। ও তো এখন করো। এরপর আমি উঠে দাঁড়ালে সোনালিকা আমাকে সালাম করে। উঠে দাঁড়িয়ে আমাকে বলতে লাগে, আমি কিন্তু ওসির মেয়ে, আমাকে যদি কখনো কষ্ট দাও তাহলে তোমাকে জেলে ঢুকিয়ে দেব। মাইয়া কয় কি? হুম তো আমার বউটাকে কি আমি জড়িয়ে ধরতে পারি? আমি কি মানা করেছি নাকি? এরপর সোনালিকে কাঠে শুয়ে দিয়ে আমি তার উপরে শুয়ে পড়লাম। এরপর তার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দিয়ে সোনালিকার ঠোঁটের স্বাদ গ্রহণ করতে লাগলাম। 5 মিনিট স্বাদ নেওয়ার পর সোনালিকা বলল, রায়হান, কথা দাও কখনো ছেড়ে যাবে না তো আমায়। তুমি আমার পাঠক পাঠিকাকেই জিজ্ঞেস করো। কি পাঠক পাঠিকা, আমি কি ওকে ছেড়ে যেতে পারবো কখনো? আপনাদের মনে হয়? তা প্লিজ কমেন্ট বক্সে জানান।